বলছিলাম। আচ্ছা, i is equal to k। সো আমরা যেটা বলতে যাচ্ছি, এরিয়া ভেক্টরের দিক দিক নিয়ে কথা বলছিলাম না অলওয়েজ, যে প্লেনটা তার সাথে পারপেন্ডিকুলার যে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা হবে, এটা কি বলছিলাম? আচ্ছা, একটু আরেকবার বলি, এখান থেকে আরেকবার বলি। সাপোজ তুমি তোমার খাতার, হ্যাঁ, আমরা বলছি এরিয়া কিন্তু একটা ভেক্টর। তো আমি ধরে নিচ্ছি তোমার খাতা হচ্ছে একটা পারফেক্ট রেক্টেঙ্গেল। তো তুমি এই ইজিলি তার ভ্যালু বের করে ফেলতে পারবা লেন্থ আর ব্রেডথ মাল্টিপ্লাই করে। আমি বলতেছি এটা একটা ভেক্টর, তার মানে তোমার খাতাটার একটা ডিরেকশনও থাকবে, এবং এই যে এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে আসলে, এই ডিরেকশনটা হচ্ছে খাতা থেকে পারপেন্ডিকুলারলি উপরের দিকে। তার মানে খাতাটাকে তুমি যদি ঘরের ফ্লোরে রাখো, তাহলে এই খাতাটার যে এরিয়া ভেক্টর তার ডিরেকশন কোথাও হবে সিলিং এর দিকে, উপরে ফ্যানের দিকে, অথবা হচ্ছে একদম পারপেন্ডিকুলারলি নিচের দিকে, উপরে অথবা নিচের দিকে। তো উপর না নিচে সেটা কেমনে আমরা ডিসাইড করব, এটা হচ্ছে বাইরের দিকে চলে আসবে। আর একটা ভালো এক্সাম্পল দিই। সাপোজ তুমি তোমার ল্যাপটপের এরিয়া ভেক্টর বের করতে চাচ্ছ। তুমি ল্যাপটপের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে কি এরিয়া ভেক্টরের ভ্যালু পাচ্ছ। এটা ডিরেকশন কোন দিকে? ল্যাপটপ থেকে তোমার চোখের দিকে, তার মানে বাইরের দিকে চলে আসবে এটার ভেক্টর ডিরেকশনটা। এটা কি ক্লিয়ার ভাই? এটার ডিরেকশন কি শুধু বাইরের দিকেই আসতে পারে, ভিতরের দিকে যেতে পারে না? না, এরিয়া ভেক্টরের দিক হচ্ছে অলওয়েজ বাইরের দিকে। তুমি যেদিক থেকে দেখবা সেদিক থেকে বাইরের দিকে। জি ভাই। আচ্ছা, তার মানে ফর এক্সাম্পল ধরো তুমি তোমার খাতাটাকে ঘরের একদম মাঝখানে রাখলাম, মানে একদম মাঝখানে না, ফ্লোর থেকে সিলিং এর মধ্যে যে কোনো একটা জায়গায় রাখলাম। তো তুমি যদি খাতার উপরের দিকের এরিয়াটার ভেক্টর বের করতে চাও, সেটা হবে সিলিং এর দিকে। আর নিচের সারফেসটা, খাতার যে নিচের সারফেস, তার এরিয়া ভেক্টর বের করতে চাও, সেটা হবে ফ্লোরের দিকে। মানে নিচে সবসময় বাইরের দিকে চলে যাবে, এটাই। জি ভাই, এবার বুঝছি। একটা ছোট এক্সাম্পল, যে কোনো একটা ভেক্টর যদি প্লেনের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, প্লেনের সাথে বা সারফেসের সাথে যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এরিয়ার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? এখন এরিয়া বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এরিয়ার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে মিন্স এরিয়া ভেক্টরের ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই পার্টটার মানে হচ্ছে এরিয়ার সাথে কত ডিগ্রি মিন্স হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো এটা কেন 90 - 20, এটাকে বোঝা যাচ্ছে? দেখো তো। মাহিন, বুঝছো ভাইয়া? জি ভাইয়া, বুঝছি। এবার আমরা তড়িৎ ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, তবে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কথা বলার আগে আমরা একটু জানালা বাতাস নিয়ে, একটু বাতাস মানে বাতাস, জানালা দিয়ে বাতাস কিভাবে আসে এটা নিয়ে ডিসকাস করি। সাপোজ তোমার বাসায় জানালা খুলে দিছো, বাতাস ঢুকতেছে। তো কখন বেশি বাতাস ঢুকবে? তুমি যদি একটু বেশি বাতাস চাও, তুমি জানালা একটু বেশি খুলবা। যত বেশি বাতাস চাও, জানালাটা তুমি চেষ্টা করবা তত বেশি খুলতে। তার মানে কি এটা বলা যায় যে রুমে কতটুকু বাতাস থাকবে এটা আসলে ডিপেন্ড করে জানালার ক্ষেত্রফলের উপরে, মানে ক্ষেত্রফল, এরিয়া আর কি। আরো বলা যায় যে বাতাসের ভেলোসিটি যত বেশি থাকবে তত বেশি বাতাস ঢুকবে। তার মানে এটাও বলা যায় না যে রুমে কতটুকু বাতাস থাকবে এটা আসলে বাতাসের ভেলোসিটির উপর ডিরেক্টলি প্রপোর্শনাল। জি। এবার একটু ক্রিটিক্যাল পার্টটা, শুধুমাত্র এরিয়া আর ভেলোসিটি না, আসলে অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ডেন্ট। সাপোজ বাতাস, এই যে বাতাস যাচ্ছে এই ডিরেকশন বরাবর, হ্যাঁ, এবং জানালা হচ্ছে এই ডিরেকশন বরাবর, তাহলে কিন্তু পুরোপুরি বাতাস যাবে না। সবচেয়ে বেশি বাতাস কখন যাবে? যখন হচ্ছে এই বাতাসের ডিরেকশনটা একদম জানালার সাথে এই 0 ডিগ্রিতে থাকবে, তখন বেশি বাতাস যাবে। যদি একটু অ্যাঙ্গেলে থাকে তাহলে বাতাসটা একটু কম কম যাবে না?
এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তো এই ব্যাপারটা এখানে তার মানে কি আমি বুঝলাম যে থিটার ভ্যালু যত কম হবে বাতাস তত বেশি হবে। অন্যভাবে বলতে পারি কস থিটা যত বেশি বাতাস তত বেশি, কস থিটা যত কম কস থিটা তত বেশি। তার মানে আমি এটাকে বলতে পারি কস থিটা যত বেশি বাতাস তত বেশি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাই এখানে কষ্টটা কেমনে আসলো? কস থিটা আসছে ভাই এই জন্য যে থিটা যখন যত কমে কস থিটা হচ্ছে সেই অনুপাতে বাড়তে থাকে। কজের হাইয়েস্ট ভ্যালু কখন? 0-তে, cos 0 equal to 1, আর কজের লোয়েস্ট ভ্যালু কখন? 90-তে, cos 90 equal to 0। চিন্তা করে দেখো এই বাতাসের অ্যাঙ্গেল গুলা যদি জানালার সাথে 90 ডিগ্রিতে থাকে তাহলে তো কোনো বাতাসই ঢুকবে না, তাই না? যদি বাতাস এমনে যায় তাহলে কোনো বাতাস কি জানালা দিয়ে ঢুকবে? না ভাইয়া। সো 90-তে 0 হয়ে যাচ্ছে আর 0-তে পুরাটা পাচ্ছে। সেখান থেকে আসলে আমরা cos থিটার কনসেপ্টটা নিয়ে আসছি। ভাইয়া বুঝছি। cos থিটা যত বেশি হবে বাতাসের পরিমাণ তত বেশি ঢুকবে। মানে cos থিটার হাইয়েস্ট ভ্যালু কত? 1, মানে যখন থিটার ভ্যালু 0 এবং থিটার ভ্যালু 0 ডিগ্রি হলে সবচেয়ে বেশি বাতাস। আচ্ছা, এখন তাহলে আমি এই জিনিসটা এভাবে যদি দেখি, এই যেটা বলতেছিলাম যে থিটার ভ্যালু 0 হইলে সবচেয়ে বেশি বাতাস ঢুকবে, থিটার ভ্যালু 90 হইলে কোনো বাতাসই ঢুকবে না এই কেসটা। এগুলোকে সাম আপ করে আমি যেটা লিখতে পারি, তাহলে রুমে বাতাসের পরিমাণ ক্ষেত্রফলের সাথে প্রপোর্শনাল, বাতাসের ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, cos থিটার সাথে প্রপোর্শনাল। সেম জিনিসটা অ্যানালজি আমরা দিব হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের সাথে। ইলেকট্রিক ফ্লাক্সও কার কার সাথে প্রপোর্শনাল? এই যে এখন আমরা মেইন জায়গাতে ঢুকলাম, এতক্ষণ জাস্ট অ্যানালজি দিলাম, মেইন জায়গাতে এখন ঢুকলাম যে ইলেকট্রিক ফ্লাক্সের অ্যানালজি হচ্ছে বাতাসের পরিমাণের সাথে। ইলেকট্রিক ফ্লাক্স কার সাথে প্রপোর্শনাল? এরিয়ার সাথে প্রপোর্শনাল। বাতাসের বেগটাকে তুলনা করা হয়েছে ইলেকট্রিক ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। আর cos থিটা cos থিটা। এখন কথা হচ্ছে কি আমরা এতক্ষণ যা যা শিখলাম এগুলা কিছুই যদি নাও জানি তাও আমাদের কোনো প্রবলেম নাই। আমি যদি জাস্ট এই জিনিসটা জানি phi equal to a cos থিটা তাইলেও চলবে। ওগুলার কোনো অ্যাপ্লিকেশন কিন্তু কোনো বইও নাই, লাগবেও না। জাস্ট তোমাদের ভাই, বোঝার এটা জন্য। কি? কোনটা ভাইয়া? এ কি অ্যামপ্লিটিউড? এই হচ্ছে ভাইয়া না এরিয়া, এ হচ্ছে এরিয়া, ও ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর থিটা তো হচ্ছে এ আর ই এর মধ্যকার অ্যাঙ্গেলটা। ভাই, বাতাসের মধ্যে ইলেকট্রিক ইন্টেন্সিটি আসে কিভাবে? বাতাসের মধ্যে আসতেছে না, আমি জাস্ট অ্যানালজি দিচ্ছি যে রুমে বাতাসের পরিমাণ যেমন ডিপেন্ড করতো এই জিনিসগুলোর উপরে, তো কোনো একটা ফিল্ডে ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ড করে হচ্ছে তার এরিয়া ইন্টেন্সিটির উপরে। মানে আমি এখন ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশনে ঢুকতেছি আসলে। মানে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশন দেওয়ার জন্য আমি এত কথা বললাম। ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশনটা কি? যে এই যে এরিয়া আর এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং তাদের cos থিটা, এদের প্রোডাক্টটাকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এই জিনিস এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, cos থিটা জিনিসগুলা কেন আসলো। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রিক ফ্লাক্স বা ফাই, এটার ডেফিনেশনটা কি দেখো? এরিয়া এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কম্পোনেন্টকে, তোমাদের বইটা একটু ওপেন করো তো, ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা একটু বের করো, লাস্টের দিকে থাকার কথা, লাস্টের 7-8 পেজের মধ্যে হয়তো থাকবে। ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা পাওয়া যায় কিনা একটু দেখো। এবং আরেকটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে একটা কথা বলা, তাই না? জি ভাইয়া, দ্য কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আচ্ছা, এখন এটা আসলে ম্যাথমেটিক্যালি কিভাবে আসলো এটা একটু দেখি। সাপোজ এই ডেফিনেশনটা কেনই বা আসলো? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে এরিয়া। তো এটা যদি এরিয়া হয়, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়,
এরিয়া ভেক্টর বরাবর এর কম্পোনেন্ট আসলে কতটুকু হবে? আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো and এই রিজিয়নটা তার কম্পোনেন্ট না? তো এই কম্পোনেন্টের ভ্যালু কত আসলে? ই কস থিটা না? তো এই জন্যই যে ওইটার এরিয়া, তার মানে এই যে এ ইনটু কম্পোনেন্টের কম্পোনেন্ট হচ্ছে ই কস থিটা, এদের প্রোডাক্টটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ কত হবে? সেই এরিয়াটা ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়ার মধ্যকার অ্যাঙ্গেলের কস। এটাকে তুমি আরো সুন্দর করে লিখতে পারো এ ডট ই। এটা মনে হয় বুঝতে সুবিধা হবে আরো তোমার। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্সের ব্যাপারে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের কাছে? হ্যাঁ, পারপেন্ডিকুলার বিষয়টা একটু আবার বলবেন। সাপোজ এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এখানে কতটুকু? এই পার্টটুকু। এটাকে যদি তুমি এক্স ধরে নাও, এটাকে যদি ই ধরো, এটা যদি থিটা হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু তারা হচ্ছে এক্স বাই ই, আর এক্স ইকুয়াল টু হচ্ছে ই কস থিটা। এই এই এক্স ইকুয়াল টু কম্পোনেন্ট, তার মানে কম্পোনেন্টটা হচ্ছে ই কস থিটা। আর ডেফিনিশনে কি বলতেছিল? ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু এরিয়া ইনটু কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স অ্যালং এরিয়া, তার মানে কস থিটা। বুঝতে পারছো ভাই? ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা কি ক্লিয়ার? ভাই, ইলেকট্রিক ফ্লাক্সের কাজটা কি? ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে আসলে আমরা সামনে গাউস ল শিখবো, তো সেখানে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে একটা, মানে গাউসের লতে ইলেকট্রিক ফ্লাক্সের একটা অ্যাপ্লিকেশন আছে, তো তার জন্য আমাকে আগে ইলেকট্রিক ফ্লাক্স কিভাবে বের করতে হয় সেটা শিখায় নিচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, আমরা একটা সিম্পল কিছু ম্যাথ করবো, একদম ছোট, যেমন এই ভেক্টরটা, এই ম্যাথটা। তো এখানে কোশ্চেনে কি বললো? 2 মিটার স্কয়ার একটা এরিয়া, সেখান দিয়ে 4 নিউটন পার কুলাম। এখানে কোশ্চেনটা কিভাবে বলে দাও দেখো, যে একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 4 নিউটন পার কুলাম, মানে এটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ, বাট কোশ্চেনে ইন্টেন্সিটি কথাটা এক্স্যাক্টলি কোথাও বলা নেই। বললো সে হচ্ছে সারফেসের সাথে বা প্লেনটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, অ্যাঙ্গেল ক্রিয়েটেড উইথ দ্য প্লেন। তার মানে কি? অ্যাঙ্গেল অফ ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অ্যাঙ্গেল উইথ দ্য প্লেন হচ্ছে 60 ডিগ্রি। কোয়েশ্চেন হচ্ছে ফাই এর ভ্যালু কত? আমি কি ট্রান্সলেশনটা আরেকবার বলবো? আচ্ছা, এটা একটু ট্রাই করে দেখ। আই থিঙ্ক তোমরা 30 না ধরে 60 ধরছো। ওই যে একটা জিনিস দেখালাম না, প্লেনের সাথে যত অ্যাঙ্গেল, দ্যাট মিন্স হচ্ছে এরিয়া ভেক্টরের সাথে 90 করতে হবে। কি করতে হবে বুঝলাম না। ওই যে আমরা যে থিটা ধরতেছি, এ ই কস থিটা ধরতেছি, হ্যাঁ, এখানে থিটা আসলে কার কার মধ্যে অ্যাঙ্গেল? এ আর ই এর মধ্যকার অ্যাঙ্গেল না? জি ভাইয়া। আর এখানে 60 ডিগ্রি কার সাথে অ্যাঙ্গেল? প্লেনের সাথে। তো ই এর সাথে যদি প্লেনের 60 ডিগ্রি হয়, তাহলে এ এর সাথে কত হবে? 30 ডিগ্রি না? 90 মাইনাস 60 আমরা একটু আগে দেখতেছিলাম যে। সাপোজ একটা কাজ করো, তুমি তোমার
টেবিলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ক্যালকুলেটর রাখো টেবিলের সারফেসের সাথে। তো তোমার টেবিলের সারফেসের সাথে ক্যালকুলেটরটার অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তোমার টেবিলের এরিয়া ভেক্টর কোথায়? টেবিল থেকে পারপেন্ডিকুলার। তো আচ্ছা হ্যাঁ, একটা কাজ করো, টেবিলের উপর একটা বোতল রাখো, বোতলটা হচ্ছে এরিয়া ভেক্টরের দিক। এটা কি বুঝতে পারতেছো? টেবিলের উপর রাখা বোতলটা যে টেবিলের এরিয়া ভেক্টরের দিক। এখন একটা ক্যালকুলেটরকে রাখো টেবিলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে বোতলের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 60 তে না? তার মানে কি টেবিলের এরিয়া ভেক্টরের দিকের সাথে সে 60 ডিগ্রিতে, টেবিলের সারফেসের সাথে যদি সে 30 ডিগ্রিতে থাকে, টেবিলের এরিয়া ভেক্টরের সাথে সে কিন্তু 90 মাইনাস ততটা থাকবে। এটি কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? হ্যাঁ, এখানে বোতলটা কি আর ক্যালকুলেটরটা কি? আচ্ছা, বোতলটা হচ্ছে ভাই এরিয়া ভেক্টরের দিক। আমরা বলতেছি যে কোন একটা সারফেসের এরিয়া ভেক্টরের দিক কি হবে? তার থেকে পারপেন্ডিকুলার। তোমার টেবিলের সাথে পারপেন্ডিকুলার না বোতলটা? জি ভাই। তার মানে বোতলটা হচ্ছে টেবিলের এরিয়া ভেক্টরের দিক। একটু তো ক্লিয়ার না? জি ভাই। এবার ক্যালকুলেটরকে টেবিলের সাথে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো। এটা মনে করো টেবিল, টেবিলের সাথে তুমি একে 30 তে রাখলা, তাহলে টেবিলের যে এরিয়া ভেক্টর তার সাথে কি সে 60 তে প্রেজেন্ট না? জি ভাই। তো এই জন্যই আমাদের বলতে হবে যে টেবিলের সারফেসের সাথে সে যদি এত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে টেবিলের এরিয়া ভেক্টরের সাথে সে 90 মাইনাস এত ডিগ্রিতে থাকে। তো এখানে আমরা বলতেছিলাম যে প্লেনের সাথে, আমি যখন কোয়েশ্চেনটা লিখলাম যে প্লেনের সাথে সে 60 ডিগ্রিতে, অ্যাঙ্গেল উইথ দ্য প্লেন। তার মানে প্লেনের সাথে 60 থাকা মানে কি? এটা যদি প্লেন হয় এভাবে, এখানে এটার সাথে 60, তাহলে এরিয়া ভেক্টরের সাথে কত? 30 ডিগ্রি হবে না? আমি কি আরেকবার বলবো না বুঝতে পারছো? আবার আরেকটু কাহিনী আছে। এই কাহিনীটা কিসের জন্য একটু বলি। সাপোজ আমরা যখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনে তো আমরা এখনো ঢুকি নাই এখন, আসলে একটু বলি যে যখন আমি ফাই ইকুয়াল টু ই ডট এস করতেছি, সাপোজ একটা ডেফিনেট প্লেসে, আমি ধরে নিচ্ছি যে এখানে ইলেকট্রিক ফিল্ডটাও হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমি ধরে নিচ্ছি এরিয়াটাও এখানে একটা ইউনিফর্ম রেক্টেঙ্গেল টাইপ, সাপোজ কনস্ট্যান্ট একটা এরিয়া, সবকিছু সেম। কিন্তু প্লেনটা যদি আঁকাবাঁকা হয় বা সারফেসটা যদি আঁকাবাঁকা কোনো সারফেস হয়, তাহলে কি এ এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে? বা এ এর ভ্যালু বা ডিরেকশন কেউ কি কনস্ট্যান্ট থাকবে? আমার কথাটা কি বুঝতে পারছো? না ভাই। কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, কি কনস্ট্যান্ট থাকবে না নাকি বুঝতে পারো না? মানে কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্ট থাকবে না, রাইট। ওকে, এই জন্য এই কেসে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের মোটিভটাই কিন্তু আসলে যেসব জায়গায়, ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমি যে গ্রাফ করি আসলে ইন্টিগ্রেশন, তোমরা তো এমনি দেখছো যে ভি এর ভ্যালু মনে করো হচ্ছে, আমি যদি ভি একটা গ্রাফ আঁকি, একদম পিচ্ছি কালের পড়াশোনা, যেটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এখানে মনে করো 4, এখানে মনে করো 8। আমি যদি বললাম যে প্রথম 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তুমি কি করবা? এখানে জাস্ট এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বের করে ফেলবা। তুমি বলবা যে হাফ ইন্টু 4 ইন্টু 8, যা আসে তা, এটাই তো, তাই না? জি ভাই। এখানে আমরা কি করতেছি? ভি ভার্সেস টি গ্রাফ থেকে তার ডিসটেন্স বের করতেছি। এই কাজটা আমি কেমনে করতে পারতেছি? বিকজ ভেলোসিটি একটা কনস্ট্যান্ট হারে বাড়তেছে। ইভেন যদি এমন হয় ভেলোসিটি, তাহলে তো আরো সুবিধা। যদি ভেলোসিটি এমন থাকে, এটা মনে করো 2, এটা মনে করো 5, তাহলে এখানে ডিসটেন্স কত? 5 দুগুণে 10। এখানে আমি গুণ করলেই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট, তাই না? এখন যদি ভেলোসিটির গ্রাফটা এমন হয়,
সাপোজ এই গ্রাফের ইকুয়েশন হচ্ছে v ইকুয়াল টু 3d কিউব। ইচ্ছা মতো আমি ইকুয়েশন দিয়ে দিলাম, এভাবে উল্টাপাল্টা লিখে দিলাম 3d কিউব প্লাস 5t প্লাস 3 সাপোজ এটা মনে করো 5 সেকেন্ড। তো এখানে যদি তোমাকে ডিসটেন্স বের করতে বলে তুমি কি করো? তুমি কি গুণ করে বের করতে পারবা? না ভাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এই এই 2-3টা গ্রাফ নিয়ে যা বললাম, এটি নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে এই 2টা গ্রাফে আমি যেটা করতে পারতেছি পরের গ্রাফে সেটা করতে পারতেছি না, কেন পারতেছি না? একটু কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। বদরুল, জি ভাইয়া। আহমিদ, জি ভাইয়া। তাসিম বুঝছো তো না? জি ভাইয়া। এখন এখানে তাহলে আমি কি করব এরিয়া বের করার জন্য, মানে ডিসটেন্সটা বের করার জন্য? ইন্টিগ্রেশন করব এখানে। সো এখানে আমার রেজাল্ট আসবে টু দি পাওয়ার 4। এটা আমি কত লিখছি? 5 লিখছি না? দেখে 5ই মনে হচ্ছে। সো 5 ইন্টিগ্রেশন করলাম। তারপর আমি যেটা 5 সেকেন্ড, তারপর আমি s at t equal to 5 এখানে t এর ভ্যালু 5 গুলো বসাই দিলাম, অটোমেটিক্যালি আনসার চলে আসলো। এটা তো ব্যাপারটা। তার মানে আগের এই প্রসেসের ব্যাপারটা কি, আগে ছিল একটা কনস্ট্যান্ট, কিন্তু যখন কনস্ট্যান্ট থাকতেছে না তখন আমি আর গুণ করে এরিয়াটা বের করতে পারতেছি না, তখন আমাকে হেল্প নিতে হচ্ছে ইন্টিগ্রেশনের। তো এত বকবক করলাম আসলে এই জিনিসটা বোঝানোর জন্য যে যখন এই জায়গাতে এরিয়াটা আর কনস্ট্যান্ট থাকবে না তখন আমার আসলে আর কিছু করার নাই, তখন আমার ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। আগে ছিল জাস্ট ই ডট ডিএস, এখন আমার ইন্টিগ্রেশন নিয়ে আসতে হইলো। আর আগে ছিল এ, কিন্তু এখন তার এ নাই, এখন হচ্ছে এর ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট। এটা এখন ক্ষুদ্র 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 পার্টে ডিভাইডেড হয়ে গেছে, ডিএস ডিএস ডিএস, এস দিয়ে সারফেস বোঝাচ্ছে। তো এই জন্য এটাকে ই ডট ডিএস লিখবো এবং এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিল। ইয়েলো কালার গ্রাফটা হচ্ছে এরিয়া, যে প্লেনটার মধ্য দিয়ে যাচ্ছে। মানে আগে আমাদের প্লেনটা ছিল একটা রেক্টেঙ্গেল, তাই আমরা ইজি করতে পারতাম, আর এখন প্লেনটা হচ্ছে আঁকা বাঁকা সাপের মতো। সো কোনো ডেফিনেট এরিয়া নাই তার, এবং এরিয়ার ডেফিনেট কোনো ডিরেকশনও না। সো আমাদের এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। হ্যাঁ জাস্ট ই ডট ডিএস আমি কেন লিখতে পারতেছিলাম এভাবে? কজ আমি ধরেই নিছি এখানে জাস্ট একটাই সারফেস, এটা তো কোনো বক্স না, জাস্ট একটা সারফেস। কিন্তু যখন একটা বক্স টাইপ কোনো জিনিস চলে আসবে, কিউবিক্যাল কোনো কিছু একটা, তখন আমি এভাবে করতে হবে কি, আমার প্রত্যেকটা সারফেসের জন্য ইন্ডিভিজুয়ালি এরিয়াটা বের করতে, ইন্ডিভিজুয়ালি ইলেকট্রিক ফ্লাক্সটা বের করতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? এই চারটা যে লিখলো। জি ভাইয়া। এই চারটা লিখতে তো আমার অনেক কষ্ট লাগে, সো আমি চারটা একবার লিখবো না, আমি বুঝাবো কি, আমি জাস্ট এই যে এই গোল্লা সাইনটা যদি ইউজ করি তাহলে এটা অটোমেটিক্যালি বুঝাবে যে আমি এই চারটা লিখতেছি। আর এই চারটা না লিখে ইকুয়াল দিয়ে আমি জাস্ট এখানে একটা গোল্লা সাইন দিয়ে দিব। এই গোল্লা সাইনের মানে কি? গোল্লা সাইন বুঝাচ্ছে ক্লোজড সারফেসের ইন্টিগ্রাল। এটা একটা ক্লোজ সারফেস না? ক্লোজ সারফেস কিভাবে বুঝবো? যেখান থেকে শুরু করছি আবার যদি সেখানেই ফিরে আসতে পারি তাহলে সেই সারফেসটাকে বলা হয় একটা ক্লোজ সারফেস। এবং ক্লোজ সারফেসের ইন্টিগ্রালের জন্য আমি গোল্লা সাইনটা দিলে অটোমেটিক্যালি সেই সব সারফেস ইনক্লুডেড এটা বুঝাবে। আচ্ছা আমরা হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা না, হোয়াইট বোর্ডে ফিগার আঁকা আছে। সাপোজ তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করবা একবার এই সারফেসের জন্য, তার জন্য ভ্যালু কত হবে? ই ডট ডিএস লিমিট কত হবে? এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তাই না? এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তারপর বি থেকে সি, তার জন্য আবার বি থেকে সি লিমিট দিয়ে করতে হবে। এরপর তুমি করলে আবার
এখান থেকে সি থেকে, হ্যাঁ তাহলে যেটা বলতেছিলাম, তো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সারফেসের জন্য বের করব। তো আবার এই বি থেকে সি এর জন্য আবার এই লিমিট, আবার সি থেকে ডি এর জন্য সি থেকে ডি, ই ডট ডিএস, আবার ডি থেকে। এই যে এই চারটা লিখতে তো বারবার আমার কষ্ট হয়, এই বারবার যাতে লিখতে না হয় আমি জাস্ট এত কাহিনী না করে জাস্ট এখানে লিখে দিব ক্লোজড ইন্টিগ্রাল সাইন, এই গোল্লাটা দিয়ে বুঝাবে অটোমেটিক্যালি এই চারটা আলাদা আলাদা ভাবে আছে। সাইনটা থাকলে এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল। আচ্ছা, তো এই জন্যই এখন আমরা যেটা করতেছি, এই যে ই ডট ডিএস বা ইডিএস কস থিটা, ইডিএস কস থিটা, প্রতিটা সারফেসে এ বি, বিসি, সিডি, ডিএ, এত কিছু লিখতে কষ্ট করতেছি না, আমরা ডিরেক্ট ফাই ইকুয়াল টু লিখে দিচ্ছি ই ডট ডিএস। আগে কি ছিল, একটা সারফেস যখন, তখন জাস্ট লিখতেছিলাম ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, অনেকগুলো সারফেসের জন্য অনেকবার না লিখে ইকুয়াল দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এটা কি ক্লিয়ার কিনা?